হাই, মাইসেল আশিসকর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মূলত তোমাদের যে শর্ট প্রশ্নের যে সাজেশান ক্যালকাটা ইউনিভার্সিটির যারা 5th সেমিস্টারে পড়ছো সেগুলো নিয়ে কন্টিনিউ আলোচনা করছি এবং কি কি এই সেমিস্টারে তোমাদের খুব গুরুত্বপূর্ণ সাজেশান সেগুলো নিয়েও আমরা কিন্তু এখানে আলোচনা করছি। তো তোমাদেরকে বলছি আজকের যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের ডিএসসি B2 এই পেপারটা নিয়ে অনেকেই বলছিল যে স্যার এই পেপারের যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো যাতে দেওয়া হয়। এটা তোমাদের কাছে লাস্ট মিনিট সাজেশন হিসেবে একটা গ্রহণযোগ্য হতে পারে। চলো তাহলে দেখে নেওয়া যাক যে কি কি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে। ডিএসসি B2 টপিকটির নাম কি? ডেভেলপমেন্ট প্রসেসেস অ্যান্ড সোশ্যাল মুভমেন্ট ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া। এই পার্টটির আমাদের যে সমস্ত বড় প্রশ্ন যে সাজেশানগুলো দেওয়া হয়েছে সেগুলো আমাদের প্লেলিস্টে চলে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পাবে। আর সেই সমস্ত বড় প্রশ্নের যে উত্তর তোমরা যদি পেতে চাও একটা নমিনাল কস্টের মধ্য দিয়ে তোমরা বাই করতে পারবে বড় প্রশ্নের উত্তর। আর এই যে প্রশ্ন দেখছো ছোট প্রশ্নের উত্তরের জন্য কোনো রকম তোমাদের বাই করতে হবে না, একদম ফ্রিতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, নিচে আমাদের ডেসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে এই পিডিএফটাই পুরোপুরি পেয়ে যাবে। চলো প্রথম প্রশ্নটি কি বলছে? প্রথম প্রশ্নটি বলছে ভারত সরকারের কোন বিভাগ ইকোনমিক সার্ভে প্রকাশ করে? অর্থ মন্ত্রক। দ্বিতীয় প্রশ্নটি বলছে ভারতে প্রথম কে অর্থনৈতিক উন্নয়নের গান্ধীবাদী পরিকল্পনা পেশ করেছিলেন? প্রথম হচ্ছে জোসেফ কর্নওয়ালিস 1951। পরের প্রশ্ন বলছে কোন সময় জাতীয় পরিকল্পনা কমিটি তৈরি করা হয় এবং কে তার স্থপতি ছিলেন? 1950 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্যোগে এটি তৈরি হয়েছিল। তার পরের প্রশ্ন কি বলছে? তার পরের প্রশ্ন বলছে ভারত সরকার প্রণীত কোন আইন সংকোচক বাণিজ্যের নিয়ন্ত্রক? সংকোচক বাণিজ্যের নিয়ন্ত্রক বলছে MRTP অ্যাক্ট, বা বলা যেতে পারে মনোপলিস্টিক অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস। পরের প্রশ্নটি কি বলছে ভারতে কোন সালে প্রথম শিল্পনীতি প্রস্তাব ঘোষণা করা হয়েছিল? 1948 সালে ঘোষণা করা হয়েছিল। স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথা বলবো, কিছু কিছু প্রশ্ন অনিচ্ছাকৃতভাবে যদি ভুল হয়ে থাকে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলেও কমেন্ট করে জানাবে এবং একটা অবশ্যই লাইক করবে এবং আমাদের বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবে, সাবস্ক্রাইব করবে, কারণ এরকম তোমাদের প্রশ্ন সব দেওয়া রয়েছে, সেগুলো আরও ধীরে ধীরে আসছে। তোমরা যে কোনো সেমিস্টারের প্রশ্ন পাবে, তোমাদের ছোটো ছোটো ভাই বোনেদের জন্যও সেগুলো থাকছে। চলো যেগুলো হচ্ছে 6 নম্বর প্রশ্ন বলছে ভারতের অসংগঠিত শ্রমশক্তি বলতে কি বোঝায়? অসংগঠিত শ্রমশক্তি বলছে ভারতে অসংগঠিত শ্রমশক্তি বলতে বোঝায় যারা মূলত সংগঠিত কোনো রাজনৈতিক দলের অধীনে না থেকে অন্যান্য ক্ষেত্রে যেমন গৃহের কাজ, নিজস্ব কোনো ব্যবসা, এমনকি ভাড়া করা বা মজুরি যে শ্রমিক বলা হয়, যে সমস্ত শ্রমিকরা যে ধরনের কাজ করে থাকে তাদেরকে অসংগঠিত শ্রমিক বলা হয়। অর্থাৎ আমরা দেখেছি সংগঠিত শ্রমিক কারা? যারা মূলত একটা কোনো রাজনৈতিক দলের কোনো সংগঠনের মধ্যে থেকে কাজ করে, সংগঠিতভাবে কাজ করে, তারা হচ্ছে সংগঠিত শ্রমিক। আর অসংগঠিত শ্রমিক কারা? অসংগঠিত শ্রমিক হচ্ছে তারা যারা কোনো রকম সংগঠনের মধ্যে থাকে না, সংগঠনের বাইরে থাকে, অসংগঠিতভাবে থাকে, তাদেরকে বলা হয় অসংগঠিত। যেমন আমি যদি বাড়ির কোনো কাজ করতে যাই, আমার বাড়ির পরিষ্কার করতে হবে, তারা কি কোনো ইউনিয়নের মধ্য দিয়ে আসে? তা কিন্তু নয়। বাড়ির কাজের জন্য, আমাদের বাড়িতে মাটি কাটা হবে সেখানে কাজের জন্য, বা আমাদের গৃহের কাজ, নিজস্ব কোনো যদি ব্যবসা করি সেটাও কোনো, এই যে কাজগুলো থাকে এগুলো হচ্ছে অসংগঠিত শ্রমিকরা কাজ করে। আর সংগঠিত শ্রমিক তোমাদের পরে আমি আলোচনা করব যে সংগঠিত শ্রমিক মূলত তোমরা দেখবে INTUC, CITU, বিভিন্ন যে শ্রমিক সংগঠনগুলি রয়েছে এই শ্রমিক সংগঠনগুলির মধ্যে থেকে তারা কাজ করার চেষ্টা করে, তারা সংগঠিত হয়ে কাজ করার চেষ্টা করে, তাদেরকে বলা হয় সংগঠিত শ্রমিক। তারপরে প্রশ্নটি বলছে নয়া সামাজিক আন্দোলনের একটি উদ্দেশ্য লেখো। নয়া সামাজিক আন্দোলনের একটি উদ্দেশ্য কি? নয়া সামাজিক আন্দোলনের মূল উদ্দেশ্য হলো এই আন্দোলনগুলো মূলত সামাজিক গতিশীলতার পরিবর্তন ঘটাতে চায়,
সংস্কৃতির মধ্য দিয়ে, যা মূলত নিজের নিত্য জীবনযাত্রা, পরিচিতি এবং অধিকার সংরক্ষণের বিষয়ে সামাজিক এবং সাংস্কৃতিক স্বীকৃতিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। মূলত এই যে নয়া সামাজিক আন্দোলন, আমরা আগে দেখেছি সামাজিক আন্দোলন, সেগুলো মূলত কিসের ভিত্তিতে পরিচালিত হয়? অনেক ক্ষেত্রে রাজনৈতিক ঘেঁষা বা রাজনৈতিক দ্বারা পরিচালিত হয়। কিন্তু নয়া সামাজিক আন্দোলনগুলো আমরা যদি দেখি, নয়া সামাজিক আন্দোলনগুলো বেশিরভাগ সংস্কৃতির ভিত্তিতে পরিচালিত হয়। সামাজিক সংস্কৃতি রক্ষা, সামাজিক সংস্কৃতির দ্বারা পরিচালিত হতে দেখা যায় রাজনীতি অপেক্ষা। তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। পরের প্রশ্নটা কি বলছে? পরের প্রশ্নটা বলছে ভারতে কোন সালে ভূমি সংস্কার আইন অনুমোদিত হয়? 1955 সালে কার্যকরী হয়। 1955 সালে ভূমি সংস্কার আইন অনুমোদিত হয় এবং কার্যকরী হয় 1956 সালে। এটা কিন্তু পশ্চিমবঙ্গে, একটু করে রাখবে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে। ভারতে প্রথম কোথায় সবুজ বিপ্লবের উৎপত্তি ঘটেছিল? সর্বপ্রথম ঘটেছিল পাঞ্জাবে। পরবর্তী প্রশ্ন বলছে নর্মদা বাঁচাও আন্দোলনের লক্ষ্য কী ছিল? নর্মদা বাঁচাও আন্দোলনের লক্ষ্য কী ছিল? বলছে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল নদীর উপর সর্দার সরোবর বাঁধ তৈরি, ফলে বাস্তুচ্যুত মানুষের নির্দিষ্ট ঘটনা নিয়ে। এর উদ্দেশ্য ছিল বাঁধ নির্মাণ বন্ধ করা। নর্মদা বাঁচাও আন্দোলন অহিংস পদ্ধতির প্রতিষ্ঠাতা হিসেবে স্থানীয় লোকজন, পেশাদার এবং কর্মীদের সাথে বেশ কয়েকটি এনজিও যোগ দিয়েছিল যে বাঁধ নির্মাণ প্রকল্প সেটাকে বন্ধ করা। পরের প্রশ্নটি কি বলছে? বলছে অর্থনৈতিক ইতিহাসের কোন পর্যায়ে সম্পদ যোজন তত্ত্ব বিকশিত হয়েছিল? একদম প্রাথমিক পর্যায়ে, একদম প্রাথমিক পর্যায়ে। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে কোন সময় ভারতে পুঁজি বিনিয়োগের বাধাগুলি অপসৃত হয়? 1991 সালের পরবর্তী সময়। 1991 সালের পরবর্তী সময়ে। তারপর বলছে ভূমি সংস্কারের একটি উদ্দেশ্য লেখো। সম্পদের যৌক্তিক ব্যবহার, উৎপাদন স্তর বৃদ্ধি, শোষণ অপসারণ, সমাজ কল্যাণ, পরিকল্পিত উন্নয়ন, জীবনযাত্রার মান বৃদ্ধি করা। আমি একটু দ্রুত বলার চেষ্টা করছি কারণ তোমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে, ভিডিওটা যাতে বড় না হয়, একটু ছোট থাকে, তার জন্য একটু দ্রুত বলার চেষ্টা। নারীর ক্ষমতায়ন ভারতের পার্লামেন্ট প্রণীত একটি আইনের নাম লেখো। এখানে বলছে দেখো সুযোগ লাভ ধারা, মূলত 16 নম্বর ধারা, যেটা সুযোগ লাভ আমরা দেখতে পাচ্ছি 16 নম্বর ধারা, এবং একই কাজের জন্য সমান বেতন 29 ডি নম্বর ধারা এবং 42 নম্বর ধারা লাভের অধিকার দিয়েছে। তারপরের প্রশ্ন বলছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক আদিবাসী মানুষ বাস করে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক আদিবাসী মানুষ বাস করে? মধ্যপ্রদেশে সবথেকে আদিবাসী সংখ্যক মানুষ বেশি বাস করে। পরবর্তী প্রশ্ন দিয়েছে আধুনিক ভারতের রূপকার কাকে বলা হয়? আধুনিক ভারতের রূপকার বলা হয় জওহরলাল নেহেরুকে। পরবর্তী প্রশ্ন বলছে ভারতের পরিকল্পনা ধারণার স্থপতি কে ছিলেন? পিসি মহলানবিস। আমরা নাম শুনেছি পিসি মহলানবিস। পরবর্তী প্রশ্ন বলছে দেখো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূত্রপাত কখন হয়? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সমাজতান্ত্রিক প্রভাবে ভারত তার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 সালে চালু করেছেন। পরবর্তী প্রশ্ন বলছে গত শতাব্দীর 9 দশকে ভারতীয় অর্থনীতির সংস্কার কার মস্তিষ্কে প্রসূত ছিল? নরসিমা রাও। সেই সময় 1990-91 সালে নরসিমা রাও যখন ছিল তার আমলে কিন্তু এটা হয়েছিল। আমি তোমাদের বলেছি ইন্টারন্যাশনাল রিলেশনে নরসিমা রাওয়ের যে গুরুত্ব, লুক ইস্ট পলিসি, পূবে তাকাও নীতি, তিনি তার আমলেই হয়েছিল। কত সালে ভারতে ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হয়? 1949 সালে ভারতে ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হয়। ভারতের শিল্পরীতি অঙ্গীকার 1956 ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956 এর লক্ষ্য কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল? একদম দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ভারতের পরিকল্পনা কমিশন কোন প্রতিষ্ঠান কর্তৃক স্থানচ্যুত হয় এবং কখন? নীতি আয়োগ 2014 সাল। পরবর্তী প্রশ্ন কি বলছে? বলছে যে ভারতের পরিকল্পনা কমিশন কোন প্রতিষ্ঠান কর্তৃক স্থানচ্যুত হয় এবং কখন হয়? নীতি আয়োগ 2014 সাল। নীতি আয়োগ 2014 সালে। এটা নীতি আয়োগ তৈরি হয় কিন্তু 2015-তে, হ্যাঁ, এটা মনে রাখবে। তারপরে হচ্ছে নয়া সামাজিক আন্দোলনের একটি উদাহরণ দাও। নয়া সামাজিক আন্দোলনের একটি উদাহরণ, আমরা নয়া সামাজিক আন্দোলনের উদাহরণ হচ্ছে নাগরিক অধিকার আন্দোলন বা যেটাকে বলি সিভিল রাইটস মুভমেন্ট। আমরা দেখেছি মানবাধিকার আন্দোলন, পরিবেশ আন্দোলন, তার মধ্যে যেমন নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন,
হ্যাঁ, এই যে বিষয়গুলো আমরা দেখেছি, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, যে সমস্ত পরিবেশ আন্দোলনগুলো রয়েছে সেগুলো কিন্তু সবটাই হচ্ছে আমাদের নয়া সামাজিক আন্দোলন। এবং নারী আন্দোলন, এগুলোও কিন্তু নয়া সামাজিক আন্দোলন। পরের প্রশ্ন বলছে, কোন সালে ভারতে জমিদারি প্রথা বাতিল আইন পাস হয়? 1953 সালে। পরের প্রশ্ন বলছে, দেখো, ভারতের সবুজ বিপ্লব কি? ভারতের সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লব একটি সময়কাল যা 1960-এর দশকে শুরু হয়েছিল, যে সময়ে ভারতে কৃষিকে প্রযুক্তি গ্রহণের মাধ্যমে একটি আধুনিক শিল্প ব্যবস্থা রূপান্তরিত করা হয়েছিল। যেমন উচ্চ ফলনশীল বীজ, যান্ত্রিক কৃষি, সরঞ্জাম, সেচ সুবিধা, কীটনাশক এবং সার ব্যবহার করা। সবুজ বিপ্লব বলতে আমাদের যে কৃষিক্ষেত্রের যে বিপ্লব ঘটানো তার কথা এখানে বলা হচ্ছে। পরের প্রশ্ন বলছে, সামাজিক জনকল্যাণ আর সামাজিক সংস্কারের মধ্যে পার্থক্য কি? সামাজিক জনকল্যাণ বলতে বোঝায় মূলত একটি সমাজের স্বাস্থ্য, রাজনীতি, অর্থনীতি, এমনকি জনগণের উপর কল্যাণমূলক কর্মসূচি। যেরকম আমি উদাহরণ দিয়েছি, দেখো, বলছে যেমন বলা যেতে পারে বিধবা ভাতা, বেকার ভাতা, কন্যাশ্রী, এগুলি হচ্ছে জনগণের কল্যাণের স্বার্থেই, বা কোনো রকম বৃত্তি দেওয়া, এগুলো হচ্ছে জনগণের কল্যাণের স্বার্থেই আমরা করে থাকি। কল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক কাজ, এটাকে বলছে জনকল্যাণ। আর অন্যদিকে সামাজিক সংস্কার বলতে কি বোঝায়? সামাজিক সংস্কার বলতে একটা সমাজের পুরো সংস্কার, একটা সমাজের পুরোপুরি পরিবর্তন। যেমন তুমি দেখো, সমাজ সংস্কার বলতে বলছে এটি একটি সমগ্র সমাজের সামাজিক এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থার পুরোপুরি পরিবর্তন, যার মধ্য দিয়ে নতুন একটি সমাজ গড়ে ওঠে। সমাজ সংস্কারের মধ্য দিয়ে পুরো সমাজ ব্যবস্থাকে বদলে ফেলা হয়, পুরো সমাজ ব্যবস্থার সংস্কার ঘটানো হয় এবং অন্য একটা নতুন সমাজ গঠনের কথা ভাবা হয়। এটা হচ্ছে সমাজ সংস্কার। কিন্তু যখন জনকল্যাণের কথা বলছে, আমি যখন কল্যাণ করার কথা বলছি, তখন কিন্তু সেটা নয়। কল্যাণটা কি? কল্যাণটা কোনো নির্দিষ্ট কিছু কাজ, কোনো নির্দিষ্ট কিছু কল্যাণের উদ্দেশ্যে কাজ করা। যে এই আমরা যদি মনে করি আদিবাসী মানুষ যারা, তাদের কল্যাণে কিছু কাজ করা, বা যারা পিছিয়ে আছে তাদের কল্যাণে কিছু কাজ করা, সেগুলো জনকল্যাণ। বা সমস্ত জনগণের জন্য কোনো সেবা প্রদান করা, সেটা জনকল্যাণ। আর সমাজ সংস্কার বলতে সমাজের মধ্যে পরিবর্তন আনা, সমাজকে পরিবর্তন করে আলাদা এক নতুন সমাজ গঠন করা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। পরের প্রশ্নটা বলছে, ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি বৈশিষ্ট্য লেখো। একটি বৈশিষ্ট্য লেখো। বলছে এটির একটি একক ব্যবস্থাপনা ও প্রশাসন রয়েছে। এটি মূলত একটি নির্দিষ্ট অঞ্চলের বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা প্রদান করে থাকে। পরের প্রশ্নটি বলছে, ভারতের নাগরিক আন্দোলনের সাথে যুক্ত 3 জন বিশিষ্ট ব্যক্তির নাম লেখো। মার্টিন লুথার কিং জুনিয়র, বার্নার্ড লিড এবং বার্নার্ড লাফায়েট নাগরিক অধিকার আন্দোলনের সাথে যুক্ত। পরের প্রশ্ন বলছে, ভারতের নাগরিক অধিকার আইন কোন আদালত কর্তৃক সীমাবদ্ধ হয়? ভারতের নাগরিক অধিকার আইন কোন আদালত কর্তৃক সীমাবদ্ধ হয়? 1968 সালের সান্তা ক্লারা পাবলো ভার্সেস মার্টিনেজ, এই মামলাটা তোমরা একটু মনে রাখবে। পরবর্তী প্রশ্নটা কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের উদ্দেশ্য কি? ভারতের মানুষদের মৌলিক অধিকার রক্ষা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে দোষীদের চিহ্নিত করা। পরের প্রশ্ন বলছে, ভারতের নাগরিক অধিকার আইন কবে পাস হয়? 1968 সালে। ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950 সালে গঠিত হয়, যার সদর দপ্তর ছিল যোজনা ভবন, নতুন দিল্লি। পরবর্তী প্রশ্ন বলছে, বর্তমানে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিল? বর্তমানে পরিকল্পনা কমিশন চেয়ারম্যান কে ছিল? পদাধিকার বলে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন বলছে, নীতি আয়োগ এর পুরো অর্থ কি? নীতি, NITI, যেটা নীতি আয়োগ বা ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, NITI, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা তোমরা ইংলিশটা গুগল করে নেবে, দেখতে পাবে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশন কেন গঠিত হয়? ভারতের স্বাধীনতা অর্জনের পর 1950 সালে রাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনা পরিচালনার জন্য সংবিধান বহির্ভূত সংস্থা হিসাবে গঠন করা হয় পরিকল্পনা কমিশন। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে বলছে, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে? কৃষিক্ষেত্রের উপর। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে? শিল্পক্ষেত্রের উপর। এটা কিন্তু একটু মনে রাখবে, শিল্পক্ষেত্রের উপর। পরবর্তী প্রশ্নটি বলছে,
যে প্ল্যান হলিডে বা পরিকল্পনা ছুটি ঘোষণা করা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতার পর? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতার পর। তারপর বলছি ন্যায় বিচার এবং গরিবী হটাও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্লোগান ছিল? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল। তারপর বলছে অর্থনৈতিক উদারীকরণের সূচনা করে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন, ভারতের অর্থনৈতিক সংস্কারের মূল উদ্দেশ্য কি ছিল? ভারতের অর্থনৈতিক সংস্কারের মূল উদ্দেশ্য ছিল, মূল লক্ষ্য হলো ভারতীয় অর্থনীতিকে বিশ্বায়নের আঙিনায় নিয়ে আসা এবং একটি নতুন বাজার ব্যবস্থা গড়ে তোলা, যার মধ্য দিয়ে অপ্রয়োজনীয় বিধিবিধান দূর করে অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাজার অর্থনীতি অর্জন করা। পরবর্তী প্রশ্ন হচ্ছে পরবর্তী পয়েন্টটা হচ্ছে ভারতীয় অর্থনীতির উন্নয়ন প্রক্রিয়ায় বেসরকারি খাতের বৃহত্তর অংশগ্রহণকে উৎসাহিত করা। পরের প্রশ্ন কি বলছে? 1991 সালের পর অর্থনৈতিক সংস্কারের মূল লক্ষ্য কি ছিল? মূল লক্ষ্য কি ছিল? নতুন অর্থনৈতিক সংস্কার বলতে কি বোঝো, এটাও একটা তার সাথে প্রশ্ন। নতুন অর্থনৈতিক সংস্কার বলতে কি বোঝো, এটাও একই প্রশ্ন। বলছে উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন। উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন। পরের যে প্রশ্নটি রয়েছে বলছে ভারতে রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী 1934 সাল অনুযায়ী 1935 সালে 1 এপ্রিল ভারতে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তারপর বলছে মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়? মিশ্র অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী অর্থনীতি, অর্থাৎ যে অর্থনীতি কিছু অংশ সমাজের দ্বারা এবং কিছু অংশ পরিচালিত হয় ব্যক্তিগত উদ্যোগের দ্বারা, তাকে বলা হয় মিশ্র অর্থনীতি। পরের প্রশ্ন রয়েছে মিশ্র অর্থনীতি দুটি বৈশিষ্ট্য লেখো। এক হচ্ছে সম্পদের ব্যক্তিগত সমবায় ও সরকারি মালিকানা। দুই হচ্ছে এটি অর্থনৈতিক ব্যবস্থায় যৌথ বিনিয়োগ লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন বলছে বেসরকারীকরণ বলতে কি বোঝায়? যে ব্যবস্থাপনায় অর্থনীতির দায়িত্বভার সরকারের পরিবর্তে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা পরিচালিত হয় তাকে বলা হয় বেসরকারীকরণ। বেসরকারীকরণের একটি সুবিধা লেখো। বেসরকারীকরণের কি সুবিধা? বলছে বেসরকারীকরণ সংস্থাগুলিকে আরও দক্ষ, উৎপাদনশীল এবং প্রতিযোগিতামূলক এবং লাভজনক করে তোলে। পরের প্রশ্নটা কি বলছে? পরের প্রশ্ন বলছে যে বেসরকারীকরণের একটি অসুবিধা লেখো। অসুবিধা কি? বেসরকারীকরণের ফলে বড় বড় পুঁজিপতি গোষ্ঠীগুলি অর্থনীতির উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে, যাতে পণ্য এবং পরিষেবার খরচ বৃদ্ধি পায়। তোমাদের একটা কথা বলছি, আমাদের যে সমস্ত এই শর্ট প্রশ্নের যেগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই পেয়ে যাবে। আর একটা কথা, যদি তোমরা বড় প্রশ্ন তোমাদের প্রয়োজন হয়, বড় প্রশ্ন যদি তোমরা বাই করতে চাও আমাদের একাডেমি থেকে, তাহলে একই নাম্বারে ফোন করবে, মেসেজ করবে 8620063339। নিচে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা মেসেজ বা ফোন করতে পারবে। পরবর্তী প্রশ্নটা দেখো, বলছে সংগঠিত শ্রমিক বলতে কি বোঝায়? যে সমস্ত শ্রমিকরা কোনো নির্দিষ্ট সংঘ বা সংগঠনের অধীনে থেকে কাজ করে তখন তাদের সংগঠিত শ্রমিক বলা হয়। যে কোনো একটি সংগঠিত শ্রমিক সংঘের উদাহরণ দাও। আইএনটিইউসি, সিআইটিইউ প্রভৃতি। পরের প্রশ্ন বলছে মধ্যবিত্ত শ্রেণী কাদের বলা হয়? মূলত সামাজিক শ্রেণীবিন্যাস স্তরে যারা মাঝখানে অবস্থান করে, অর্থাৎ অর্থনৈতিক সম্মান ও মর্যাদার দিক থেকে যারা একান্তভাবে নিম্ন শ্রেণীর নয়, আবার অর্থনৈতিক কাঠামোর একেবারে উপরের স্তরে অবস্থান করে না। যেমন তাদের পেশা, আয়, শিক্ষা দীক্ষা ও সামাজিক মর্যাদার দিক থেকে মধ্যবর্তী স্তরে যারা বসবাস করে তাদেরকে মধ্যবিত্ত শ্রেণী বলা হয়। যে কোনো দুটি পরিবেশ আন্দোলনের উল্লেখ করো। পরিবেশ আন্দোলন কি কি বলেছি? চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন ইত্যাদি, এগুলো হচ্ছে পরিবেশ আন্দোলন। পরবর্তী প্রশ্ন হচ্ছে অরণ্য সংরক্ষণ আইন কত সালে পাস করা হয়? অরণ্য সংরক্ষণ আইন পাস করা হয় 1980 সালে। 1980 সালে। পরবর্তী প্রশ্ন বলছে কত সালে সবুজ বিপ্লব দেখা গিয়েছিল? 1960-এর দশকে সবুজ বিপ্লব দেখা গিয়েছিল। পরবর্তী প্রশ্ন কি বলছে? ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। এম.এস. স্বামীনাথন। সবুজ বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? সবুজ বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ডাক্তার উইলিয়াম গেট। সবুজ বিপ্লবের একটি সুফল এবং কুফল লেখো। সুফল হলো মোট উৎপাদন বৃদ্ধি ঘটে, হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি ঘটে, খাদ্য সমস্যার সমাধান ঘটে, কৃষকের আর্থিক উন্নতি ঘটে, শিল্পের বিকাশ ঘটে, গ্রামীণ কর্মসংস্থান হয়। আর কুফলগুলি হলো, কুফল কি কি? আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি পায়, আর্থিক বৈষম্য বৃদ্ধি পায়, কৃষিতে যান্ত্রিকীকরণের অসুবিধা ইত্যাদি।
পরবর্তী প্রশ্ন বলছে, ভারতের প্রথম নাগরিক অধিকার আন্দোলন কত সালে হয়েছিল? মাহার সত্যাগ্রহ ঘটেছিল 1927 সালে। 1927 সালে। যে কোনো একটি দলিত আন্দোলনের উদাহরণ দাও। দলিত আন্দোলন তোমরা দেখেছো, মিজোরাম আন্দোলন, মিজোদের আন্দোলন বা মিজোরাম আন্দোলন, তারপরে নাগা আন্দোলন বা নাগাদের আন্দোলন, ঝাড়খণ্ড আন্দোলন, এগুলো হচ্ছে দলিত আন্দোলন। পরবর্তী প্রশ্ন বলছে, নারী আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? নারী আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে লিঙ্গ সাম্য প্রতিষ্ঠা করা। নারী আন্দোলনের মূল লক্ষ্য হলো পুরুষতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে লিঙ্গগত সাম্য প্রতিষ্ঠা করা। আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক অনেক উপকার আসবে। এই ভিডিওর যে সমস্ত প্রশ্নগুলো বলা হয়েছে অত্যন্ত ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো ভালো করে যাবে পরীক্ষার জন্য। আর যদি চ্যানেলটির এই প্রশ্নগুলো ভালো লেগে থাকে, আমাদের এই চ্যানেলে যে সমস্ত পড়ানো হয় যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটি বাজিয়ে রাখবে, কারণ আমাদের যে নতুন ভিডিওগুলো যায় সেগুলো যাতে তোমরা পেয়ে যাও, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, তার জন্য তোমরা কিন্তু বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবে।